আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি। সংস্কারের নামে সরকারের মেয়াদে দীর্ঘ করা যাবে না, সতর্ক করল জামায়াত। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সুশীলতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের মর্যাদা নষ্ট করছে, অভিযোগ ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। এবং চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে 16 জনের মৃত্যু। এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। এছাড়াও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে প্রশাসন পুনর্গঠন, শেখ হাসিনা বিষয়ে ভারত সরকারের সাথে আলোচনা, দুর্নীতিবাজ গণহত্যার সাথে জড়িতরা যাতে দেশ ছেড়ে যেতে না পারে সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের পদক্ষেপ চেয়েছে বিএনপি। এদিকে সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে দুটি রূপরেখা দিয়েছে জামায়াতে ইসলামী। মইনুল আহসানের রিপোর্ট। তৃতীয় দফা সংলাপে অংশ নিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। আধ ঘণ্টা নির্ধারিত সময় বরাদ্দ থাকলেও ডক্টর ইউনূস বিএনপি নেতাদের বৈঠক চলে 1 ঘণ্টা ব্যাপী। যমুনা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব জানান, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন তারা। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে। মির্জা ফখরুল জানান, বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে প্রশাসন, পুলিশ বাহিনী পুনর্গঠন, হাইকোর্টের 30 বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে এসেছে। দুর্গা পূজাকে কেন্দ্র করে, সহজ উৎসবকে কেন্দ্র করে সনাতনের কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি। এছাড়াও বৈঠকে দুর্নীতিবাজ, গণহত্যার সাথে জড়িতদের দেশ ত্যাগ, পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র বন্ধে ডক্টর ইউনূস সরকারের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। শেখ হাসিনা তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। পরে জামাত ইসলামী নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। আলোচনা শেষে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও জাতীয় নির্বাচন এ দুটি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। আমরা দুটো রোডম্যাপ চেয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন, আমরাও প্রকাশ করব। পর্যায়ক্রমে আরও কয়েকটি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এতে অংশ নেন নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের সদস্যরা। এসবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। ফ্যাসিস্টদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রস্তাব করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে হেফাজত ইসলাম। আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা এই সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে এসেছি। একটা কাঠামো তৈরি করা দরকার, একটা জাতীয় রাজনৈতিক ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল হতে পারে, যেখানে এই অংশীজনেরা, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনেরা বসবেন। যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাজ, এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না। এটা জাতি কিন্তু এটা মানতে চায় না, আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায়। 2 মাসে আমরা দেখতে পেলাম জিনিসপত্রের দাম ভয়াবহ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনো রোধ হয়নি। আমরা বলেছি এটাকে প্রথমে জরুরি কর্তব্য হিসাবে নিতে হবে, কারণ জনগণ যদি আশাহত হয় তাহলে কোনো ভালো কাজ বা সংস্কারের কথা জনগণ শুনবে না। বিতর্কিত ব্যক্তিরাও এই শিক্ষা কমিশনে স্থান পেয়েছেন। আমরা এই বিষয়গুলোতে সরকারকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি, যেন পতিত স্বৈরাচারী সরকারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে প্রয়োজনে আরও সংস্কার কমিশন করা হবে বলে জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, প্রশাসনের ভেতরে বাইরে ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। দায়িত্ব নেয়ার পর তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুর 2টার পর থেকে শুরু হয়ে সংলাপ চলে রাত প্রায় 9টা পর্যন্ত। সংলাপে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন আয়োজনে নানা প্রস্তাব দেওয়ার পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন সুপারিশও তুলে ধরেন দলগুলোর নেতারা। পরে সংলাপ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে যে আলাপটা হয়েছে সেটা হচ্ছে যে 6টা কমিশন হচ্ছে, 5টা অলরেডি আপনি জানেন ফর্ম হয়েছে, আর একটার 1-2 দিনের মধ্যে ঘোষণা হবে। পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবেন। এই রিপোর্ট দেওয়ার পরে যেটা হবে যে ওই রিপোর্টগুলো নিয়ে আবার ইন্টারিম গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টি, সমাজের বিভিন্ন স্তরের লোকজন এদের সাথে আবার কথা বলবে। বলার পরে যেটা হবে যে পলিটিক্যাল পার্টি এদের সাথে যে একটা কনসেনসাসে আসবে যে মিনিমাম কনসেনসাস কতটুকু, যে মিনিমাম রিফর্ম বা এই রিফর্মের ব্যাপারে একটা কনসেনসাস আসবে। এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা। তারা জানান, সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হলেও নির্বাচন কমিশন পুনর্গঠন সহ ভোটের প্রস্তুতি চলমান থাকবে। স্যার অলরেডি বলেছেন যে আরো অনেকগুলো কমিশন হবে, সেটা কোনো কিছুই রুল আউট করা হয়। প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজটা সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। এ সময় বিগত সরকারের সুবিধাভোগী ও গণহত্যায় জড়িতদের বিচার নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে এবং ধীরে ধীরে সবাইকেই সঠিক মামলা এবং তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর একটা বেহাল দশা ছিল এবং
ধীরে ধীরে মাত্র আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের অবস্থানে ফেরত আসতেছে। আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং চাঁদাবাজি বন্ধ করার সুযোগ তৈরি হবে। এর পরবর্তীতে আশা করি যে দ্রব্যমূল্যের একটা সুরাহা আমরা করতে পারব। জানান, নানা ইস্যুতে চলমান থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্টের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সুশীলতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের মর্যাদা নষ্ট করছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজধানীতে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা বিষয়ক সেমিনারে তারা বলেন, বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে বিলম্ব করলে ছাত্র জনতার স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এই সেমিনারে গত 15 বছরে অন্যায়ভাবে চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর এবং নানাভাবে বৈষম্যের শিকার সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের সুষ্ঠু ও ন্যায় বিচার বাস্তবায়নের দাবি তোলেন ভুক্তভোগীরা। বলেন, সামরিক বাহিনীতে বৈষম্যের ঘটনায় দোষীদের বিচারে কমিশন গঠন করতে হবে। আমাকে 8 সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য, আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের, আমি রাজি হই নাই। আপনি আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার এসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। এক জেনারেল জিয়ার এবং এক এডমিরাল সোহেলকে দিয়ে ঢুকাই দিয়ে বাকি সব মাফ। সরি, দিস ডাজন্ট গো অন। দ্রুত কমিশন গঠনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে হাত না দিলে বর্তমান সরকার ষড়যন্ত্রের মুখোমুখি হতে পারে আশঙ্কা করে সেমিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, বিগত সরকারের রোষানলে পড়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। 18 জুলাই, 19 জুলাই, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট যখন আমরা রাস্তায় নামি, আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পাশ দিয়ে গুলিবিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যেতে পারে। এই যে অবস্থানে আমরা নেমেছিলাম, আপনারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আমাদের এত বড় পুরো বাংলাদেশের ছাত্র জনতার এই ত্যাগের সাথে এই যে বর্তমানে যে সুশীলতা দেখানো হচ্ছে, নিউট্রাল ভূমিকা দেখানো হচ্ছে, এটার সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে 5 আগস্টের সফলতায় আন্দোলন শেষ হয়নি জানিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ বৈষম্য মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন চলবে। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোন নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে, তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, আজকে কিন্তু এই সরকারের 2 মাস হয়েছে। আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোন ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার। সেমিনারে গত 15 বছরে বৈষম্যের শিকার সেনা কর্মকর্তারা চাকুরিতে পুনর্বহলের পাশাপাশি বঞ্চিত সেনা সদস্যদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। অশ্বাবাহিত এই রোগে চলতি মৌসুমে এরই মধ্যে 16 জনের মৃত্যু হয়েছে। শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন 11 জন। পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা ওয়ার্ড চালু থাকলেও অবস্থা গুরুতর না হলে হাসপাতালে আসছেন না রোগীরা। রয়েছে সচেতনতার অভাব। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর মশক নিধন কর্মসূচি না থাকায় বাড়ছে এই রোগের প্রকোপ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল যথাক্রমে 202 ও 907 জন। সেখানে চলতি মাসের প্রথম 5 দিনেই আক্রান্ত হয়েছে 185 জনের বেশি। এর মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 16 জনের। চিকিৎসকরা বলছেন, জ্বর হওয়া বেশিরভাগ রোগীরা ফার্মেসি থেকে নিজেরাই অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খাচ্ছেন। এতে বাড়ছে জটিলতা, বাড়ছে মৃত্যু ঝুঁকি। ডেঙ্গু প্রতিরোধে নেই পর্যাপ্ত গবেষণাও। এবার দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীর জ্বরের পরপরই রোগীগুলো আমরা খারাপ দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি যে জ্বরের যে তারতম্যটা এটা অনেকখানি বদলে গেছে এবং খারাপ রোগীগুলো আমরা পাচ্ছি বিশেষ করে জ্বরের দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে।
আগে আমরা পেতাম সেটা পঞ্চম দিন, চতুর্থ দিন, ষষ্ঠ দিন। মশা নিয়ে ওইরকম ডিটেলস গবেষণা করার সুযোগ বা সেরকম লজিস্টিক বলেন, সেরকম ম্যান পাওয়ার বলেন, সেরকম প্রযুক্তি বলেন, এগুলো আমাদের জেলা লেভেলের একটা অফিসে, সরকারি অফিসে এগুলো থাকে না আসলে। ডেঙ্গু মোকাবিলায় রোগীদের সব রকম চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। পাশাপাশি নগরীকে কয়েকটি জোনে ভাগ করে মশক নিধন কর্মসূচি জোরদারের কথা বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। যেহেতু সিটি কর্পোরেশনের অ্যাক্টিভিটিস এখন তেমন নাই, তারা যেন তাদের লোকাল কাউন্সিলর যেগুলো আগে অফিস ছিল তাদেরকে যেন নির্দেশ দেয় তাদের লোকাল এরিয়াগুলোতে যেন লার্ভিসাইড, তারপর হচ্ছে অ্যাডাল্টিসাইড যে জিনিসগুলো আছে এগুলো যেন তারা রেগুলার স্প্রে করে। আমরা আপনার রেড জোন চিহ্নিত করতেছি, ওই যেখানে যেখানে আক্রান্ত পাওয়া যাচ্ছে, যে প্রটোকল আছে যে 800 স্কয়ার ফিটের মধ্যে আমরা ফগিং করতেছি, আর এখানে কোনো যদি লার্ভা থাকে লার্ভিসাইড ইউজ করতেছি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি অস্বাভাবিক জ্বর হলে নিজেদের মতো করে ওষুধ কিনে না খেয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। প্রবল বৃষ্টি ও উজানে পাহাড়ি ঢলে ডুবে গেছে শেরপুরের ভাটি অঞ্চলের নতুন নতুন এলাকা। পানি ঢুকেছে শেরপুর সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলেও। জলমগ্ন হয়ে পড়েছে 5টি উপজেলার শতাধিক গ্রাম ও ফসলের মাঠ। মাছের খামার থেকে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ। এতে দিশেহারা স্থানীয়রা। এদিকে শুক্রবার রাতে নিরাপদ আশ্রয় সন্ধানে বের হয়ে বন্যার পানিতে নিখোঁজ হওয়া আবু হাতেম ও আলমগীরের লাশ ওই এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। ঝিনাইগাতির সন্ধ্যাকুড়া এলাকায় বন্যার পানিতে ভেসে গেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অজ্ঞাত এক নারীর গলিত লাশ। তো 20 বছর এরকম বন্যা মুরব্বীরা কেউ দেখে নাই। আমাদের বাড়ি ঘর সবকিছু ডুবে গেছে। প্রজেক্ট, মাছের খামার যাদের আছে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় যারা ব্যবসায়ী আছে সবকিছু ডুবে গেছে। ঘরের ভিতরে কোনো সমান পানি, এখন মাল সামান বাইরে বেরিয়ে যেতে রয়েছে, কই যাবো কোনো ঠিক ঠিকানা নেই। কালে হলো কম আছিল, সেটা খাবার পাইছি, আজ খাবার দাবার সব বাবা বাসা বুসা গেছে গা, ঘর বাড়ি ভেঙে গেছে, পানি নিয়ে বাসায় নিয়ে গেছে গা। আমার 2.5 থেকে 3 কোটি টাকার মাছ আসছিল মিনিমাম, এখন কিচ্ছু নাই, সব চলে গেছে মাছ বন্যায়। এ পর্যন্ত আমরা না খাই আছে, আমাদের দেওয়ার মতো কোনো লোক নাই। এ পর্যন্ত আমরা কোনো খাওয়া দাওয়ার কোনো সংগ্রহ করতে পারছি না। নাইলতাবাড়িতে যে অবস্থা এখন ভয়াবহ, সকাল থেকে এর পানি মানে প্রবাহ বাড়তেই আছে, এখন পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে এবং আমরা পরবর্তীতে আমাদের রান্না করা খাবারগুলো বিতরণ করব এবং রাতেও আমরা চেষ্টা করব তাদের রাতের খাবারের ব্যবস্থা করার জন্য। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে সাভার পৌর আওয়ামী লীগের এক শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাককে মজিদপুর থেকে গ্রেফতার করা হয়। আমিনবাজার থেকে গ্রেফতার করা হয় আমিনবাজার ইউনিয়ন ওলামা লীগের সভাপতি ফয়েজকে। অপরদিকে আশুলিয়ার পুকুরপাড়ে বিবিএস লেদার ফ্যাক্টরিতে হামলা ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন গুল রায়হান, শাকিল ও মুন্নাফ। গ্রেপ্তারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে। মানব জাতির জন্য সুমহান আদর্শের প্রতীক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য তিনি পৃথিবীতে আসেন। চট্টগ্রামের রাউজানে মুনিরিয়া যুব তাবলীগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ও হযরত শায়খ সৈয়দ গাউসুল আজমের স্মরণে আয়োজিত ইশায়াত মাহফিলে এসব কথা বলেন কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের আওলাদে রাসূল আল্লামা অধ্যক্ষ শায়খ সৈয়দ মোর্শেদে আজম মাদ্দাজিজুল আলিম। এতে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ ফুরকান, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন নুরি, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। মিলাদ শেষে দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। গোয়ালিয়রের উইকেট নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ, বললেন তাওহিদ হৃদয়। গত রাতে সিরিজের প্রথম টি-20তে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার ব্যাটার বলেন সবাই মিলে সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করতে চান তারা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় শ্রীমৎ মাধব রায় সিনথিয়া ক্রিকেট স্টেডিয়াম। একেবারেই নতুন একটি উইকেটের আচরণ কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা।
দুদিনের অনুশীলন শেষে কারো কারো মনে হচ্ছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে বড় স্কোরই হতে যাচ্ছে, তবে তাহিদ হৃদয় এখনো নিশ্চিত নন। ডোমেস্টিক খেলা ইন্টারন্যাশনাল, তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে, লো আছে, এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। IPL খেলাও এখানে হয়নি, তো দেখা যাক যে কি হতে পারে প্রথম দিন বুঝতে পারছি। স্বাগতিকদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের ম্যাচে বাংলাদেশকে নামতে হচ্ছে আন্তর্জাতিক T20 থেকে অবসরে যাওয়া সাকিব আল হাসানকে ছাড়া। টাইগার ব্যাটার বলেন, বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের শূন্য স্থান কারো একার পক্ষে পূরণ সম্ভব নয়। দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে, তো পারফর্ম যদি করি, টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি, দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে, অনেকেই আসার সম্ভাবনা আছে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো উপায় নেই। তো সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো, কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করব। T20-তে 14 বারের মোকাবেলায় বাংলাদেশ জিতেছে একবার আর 13 বারই জয় পেয়েছে ভারত। এসএম আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ পেয়ে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবি বিএনপির। সংস্কারের নামে সরকারের মেয়াদ দীর্ঘ করা যাবে না, সতর্ক করল জামায়াত। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সুশীলতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের মর্যাদা নষ্ট করছে, অভিযোগ ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। এবং চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে 16 জনের মৃত্যু। এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেই সিটি কর্পোরেশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।